বিংশ শতাব্দীর ভূ-রাজনীতির অন্যতম প্রভাবশালী এবং একই সাথে বিতর্কিত একটি ধারণা হল ডমিনো তত্ত্ব। কোনো রকম অপ্রয়োজনীয় ভূমিকা বাদ দিয়ে চলুন সরাসরি মূল বিষয়ে প্রবেশ করি। আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে স্রেফ একটি মনস্তাত্ত্বিক ভয় দশকের পর দশক ধরে বৈশ্বিক পররাষ্ট্রনীতিকে একেবারে খোল নলছে বদলে দিয়েছিল। আন্তর্জাতিক সম্পর্ক ও ইতিহাস নিয়ে আমাদের আজকের এই ব্যাখ্যামূলক আলোচনাটি তাই বেশ আকর্ষণীয় হতে চলেছে। পুরো বিষয়টি খুব সহজে বোঝার জন্য আমরা আলোচনাটিকে কয়েকটি নির্দিষ্ট ধাপে ভাগ করেছি। শুরুতেই দেখব এর মূল ধারণা, এরপর আইজেনহাওয়ারের পূর্বাভাস, দক্ষিণ পূর্ব এশিয়া ও লাতিন আমেরিকায় এর প্রয়োগ, তত্ত্বটির পেছনে ত্রুটি বা ব্যবচ্ছেদ এবং সবশেষে বর্তমান ভূরাজনীতিতে এর প্রভাব। পর্ব ১, মূল ধারণা। চলুন একেবারে গোড়া থেকে শুরু করা যাক। ১৯৪৫ সালের পর বিশ্ব যখন দুটি ভিন্ন মেরুতে ভাগ হয়ে গেল, তখন মার্কিন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়নের আদর্শিক স্নায়ুযুদ্ধ থেকে একটি মারাত্মক মনস্তাত্ত্বিক ভয়ের জন্ম হয়। ডমিনো তত্ত্ব মূলত সেই আদর্শিক সংক্রমণেরই ভয়। ১৯৪৯ সালে চীনা বিপ্লব এবং ১৯৫০ সালের কোরিয়ান যুদ্ধের পর মার্কিন নীতি নির্ধারকদের মাঝে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের মনে হতে থাকে, কোনো একটি দেশ যদি সাম্যবাদের অধীনে চলে যায়, তবে তার প্রতিবেশী দেশগুলো আক্ষরিক অর্থে তাসের ঘরের মতো বা সারিবদ্ধ ডমিনো ব্লকের মতো একে একে ভেঙে পড়বে। জেনারেল ডাগলাস ম্যাকার্থারের এই কথাটা একটু খেয়াল করুন। তিনি বলেছিলেন, সাম্যবাদ একটি শক্তিশালী চুম্বকের মতো কাজ করে। এই একটি বাক্যই তৎকালীন মার্কিন নীতি নির্ধারকদের চরম উদ্বেগকে খুব স্পষ্টভাবে ফুটিয়ে তোলে। তাদের মনে হচ্ছিল সাম্যবাদ যেন এক বিশাল চৌম্বকীয় শক্তি যা পুরো এশিয়া মহাদেশকে গিলে খাওয়ার জন্য এগিয়ে আসছে। পর্ব ২, আইজেনহাওয়ারের পূর্বাভাস ও অবদমন নীতি। মজার ব্যাপার হল ১৯৫৪ সালের একটি সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট আইজেনহাওয়ারের ব্যবহার করা একটি সাধারণ রূপক কিভাবে একটি অনড় পররাষ্ট্রনীতিতে পরিণত হয়েছিল। তিনি ফরাসিদের ইন্দোচীন সংগ্রাম নিয়ে একটি ধাপে ধাপে পূর্বাভাস দিয়েছিলেন। ভেবে দেখুন, তিনি ছক কষে দেখিয়েছিলেন যে ইন্দোচীনের মতো একটি অঞ্চলের পতন হলে টিন, টাংস্টেন ও রবারের মতো গুরুত্বপূর্ণ সম্পদের নিয়ন্ত্রণ হারাতে হবে। এরপর থাইল্যান্ড, বার্মা ও মালায় হাতছাড়া হবে। ইন্দোনেশিয়ার বাণিজ্যিক পথগুলো হুমকিতে পড়বে এবং শেষ পর্যন্ত জাপান, তাইওয়ান হয়ে একেবারে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড পর্যন্ত পশ্চিমা আধিপত্য তাসের ঘরের মতো ধসে পড়বে। এখানে দুটো ভিন্ন নীতির চমৎকার একটি তুলনা টানা যায়। একদিকে ছিল জর্জ কেনানের অবদমন নীতি বা কন্টেইনমেন্ট, যা মূলত দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও কূটনৈতিক চাপের মাধ্যমে সাম্যবাদ ঠেকানোর কথা বলত। কিন্তু অন্যদিকে ডোমিনো তত্ত্ব রাতারাতে এই পরিস্থিতিকে একটা জরুরি সামরিক সংকটে রূপ দেয়, অর্থাৎ দ্রুত আদর্শ সংক্রমণের দোহাই দিয়ে সরাসরি সামরিক হস্তক্ষেপ আর প্রক্সি যুদ্ধের একটা মনস্তাত্ত্বিক ন্যায্যতা বা অজুহাত তৈরি হয়ে যায়। পর্ব ৩, চূড়ান্ত পরীক্ষা, দক্ষিণ পূর্ব এশিয়া। এই তত্ত্বটির সবচেয়ে রক্তাক্ত এবং ভয়াবহ বাস্তব রূপ আমরা দেখতে পাই বিভক্ত ভিয়েতনামে। সেখানে এই সংক্রামক আদর্শিক ব্যাধির ভয় অন্যান্য সব ধরনের যুক্তিতর্ককে ছাপিয়ে গিয়েছিল। ১৯৬৩ সালে প্রেসিডেন্ট কেনেডির ওই দৃঢ় অবস্থান এবং পরবর্তীতে লিন্ডন বি জনসনের সামরিক আগ্রাসন বৃদ্ধি মার্কিন যুক্তরাষ্ট্রকে ভিয়েতনামে এক বিশাল এবং অন্তহীন যুদ্ধের ফাঁদে ফেলে দেয়। তাদের একমাত্র লক্ষ্য ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার এই তাসের ঘরটিকে যে কোনো মূল্যে টিকিয়ে রাখা। তবে এই ঘটনার একটা ভিন্ন পিঠও আছে। যদিও ১৯৭৫ সালে ভিয়েতনাম, লাওস এবং কম্বোডিয়ার পতন ঘটেছিল, কিন্তু লি কুয়ান ইউ এর মতো নেতারা একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরেন, যা টাইম বাইং থিসিস নামে পরিচিত। তাদের যুক্তি ছিল, ভিয়েতনামের ওই দীর্ঘস্থায়ী যুদ্ধটি আসলে পার্শ্ববর্তী আসিয়ান দেশগুলোকে নিজেদের গুছিয়ে নেওয়ার জন্য অন্তত ১০টি গুরুত্বপূর্ণ বছর সময় এনে দিয়েছিল, যার ফলে তারা অর্থনৈতিকভাবে এতটাই শক্তিশালী হতে পেরেছিল যে পরবর্তীতে সাম্যবাদী ঢেউ তাদের আর টলাতে পারেনি। পর্ব ৪, রেড স্যান্ডউইচ, ল্যাটিন আমেরিকা। এই ডমিনো পতনের আতঙ্ক কিন্তু কেবল এশিয়ার মধ্যেই আটকে ছিল না। ১৯৫৯ সালের কিউবান বিপ্লব এই ভয়কে মার্কিন উপকূলের একেবারে দোরগোড়ায় মাত্র ৯০ মাইল দূরে নিয়ে আসে। তখন নতুন এক আতঙ্কের জন্ম হয়, যার নাম রেড স্যান্ডউইচ,
অর্থাৎ এমন এক ভূরাজনৈতিক ভয় যেখানে মনে করা হতো সমগ্র ল্যাটিন আমেরিকা সাম্যবাদী কিউবা এবং চিলির মাঝে স্যান্ডউইচের মতো আটকা পড়ে যাবে। আর ঠিক এই ভয় থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে অর্থনৈতিক সহায়তা কর্মসূচির পাশাপাশি সরাসরি গোয়েন্দা অভিযান চালাতে শুরু করে। এই সময়কার ইতিহাস বিশ্লেষণ করলে হস্তক্ষেপের একটা খুব স্পষ্ট ছক চোখে পড়বে। গুয়াতেমালায় সিআইএ সমর্থিত অভ্যুত্থান থেকে শুরু করে কিউবার বে অফ পিগস, চিলির সামরিক অভ্যুত্থান কিংবা নিকারাগুয়ার কন্ট্রা বিদ্রোহীদের অর্থায়ন, প্রতিটি পদক্ষেপেরই একটাই অজুহাত ছিল সাম্যবাদী প্রভাব রোকে দেওয়া। কিন্তু সমালোচকরা খুব শক্তভাবেই বলেন যে এই ধারাবাহিক অভিযানগুলো আসলে ওই অঞ্চলের স্থানীয় গণতন্ত্রকে গলা টিপে মেরেছিল এবং দীর্ঘমেয়াদী স্বৈরশাসন ও অস্থিতিশীলতার বীজ বুনে দিয়েছিল। পর্ব ৫, তত্ত্বের ব্যবচ্ছেদ, সমালোচনা এবং অন্ধ গলি। এই পর্যায়ে এসে আমাদের একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে, কেন এই ডমিনো তত্ত্বটি এত গভীরভাবে ত্রুটিপূর্ণ ছিল। আস্ত একটি দেশকে স্রেফ একটি জড় ডমিনো ব্লক বা দাবার ঘুঁটি ভাবার এই ভুল কিভাবে বিশাল কৌশলগত বিপর্যয় ডেকে এনেছিল তা বোঝা অত্যন্ত জরুরি। নোয়াম চমস্কির একটি চমৎকার বিশ্লেষণ আছে যাকে বলা হয় একটি ভালো উদাহরণের ভয়। তিনি বলছেন, আসল ভয়টা বোধহয় সোভিয়েত ইউনিয়নের প্রসারণ নিয়ে ছিল না, বরং ভয়টা ছিল একটি স্বাধীন ও সফল সমাজতান্ত্রিক মডেলের উত্থানকে ঘিরে, যা বৈশ্বিক অর্থনীতিতে প্রচলিত পরাশক্তির আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করতে পারত। তৎকালীন নীতি নির্ধারকদের সবচেয়ে বড় ভুল বা ব্লাইন্ড স্পটগুলো আসলে কোথায় ছিল? মূলত ৩টি জায়গায়। প্রথমত, তারা স্থানীয় জাতীয়তাবাদকে পুরোপুরি অবজ্ঞা করেছিল। যেমন হো চি মিন কিন্তু খাঁটি আদর্শের চেয়ে তার নিজের দেশের স্বাধীনতাকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন। দ্বিতীয়ত, তারা মনে করত পুরো সাম্যবাদী বিশ্ব বুঝি একতাবদ্ধ। অথচ চীন, সোভিয়েত সংঘাত এবং ভিয়েতনাম কম্বোডিয়া যুদ্ধ প্রমাণ করে দেয় যে সাম্যবাদী দেশগুলোর মধ্যেও চরম জাতীয়তাবাদী কোন্দল ছিল। আর তৃতীয়ত, এটি ছিল অনেকটা নিজের বিপদ নিজে ডেকে আনার মতো। সবচেয়ে বড় ট্র্যাজেডি হল যে পতন ঠেকানোর জন্য তারা এত মরিয়া ছিল, সেই বহিরাগত হস্তক্ষেপের কারণেই লাওস ও কম্বোডিয়ায় অস্থিতিশীলতা তৈরি হয় এবং শেষমেশ তাদের পতন ত্বরান্বিত হয়। পর্ব ৬, ভূ রাজনীতিতে আধুনিক প্রতিধ্বনি। স্নায়ুযুদ্ধের হয়তো আনুষ্ঠানিক অবসান ঘটেছে বহু আগে, কিন্তু ওই যে পতনশীল ডমিনোর মনস্তাত্ত্বিক ভয়, তা কিন্তু আজও বৈশ্বিক পরাশক্তিগুলোর আচরণ নিয়ন্ত্রণ করে চলেছে। ইতিহাসের টাইমলাইনে এর বিবর্তনটা বেশ চমকপ্রদ। ১৯৮৯ সালে পূর্ব ইউরোপে আমরা দেখেছি উল্টো চিত্র, অর্থাৎ গণতন্ত্রের রিভার্স ডমিনো। এরপর ২০০৩ সালে ইরাক আক্রমণের মাধ্যমে মধ্যপ্রাচ্যে এক ধরনের গণতান্ত্রিক ডমিনো শুরু করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমরা সবাই জানি শেষ পর্যন্ত তা চরমভাবে ব্যর্থ হয় এবং ওই অঞ্চলে আরও গভীর অস্থিতিশীলতা ডেকে আনে। আর যদি বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকাই, সমীকরণটা কিন্তু খুব চেনা মনে হবে। রাশিয়া আজ ইউক্রেনের মতো প্রতিবেশী দেশগুলোকে পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে তাদের নিজস্ব নিরাপত্তার ডমিনো হিসেবে বিবেচনা করে। ঠিক একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানকে এমন একটি কৌশলগত প্রধান ডমিনো হিসেবে দেখে, যা চীনের ধীরে ধীরে ভূখণ্ড দখলের যে স্যালামি স্লাইজিং কৌশল, তার বিরুদ্ধে টিকে থাকার মূল চাবিকাঠি। আসিয়ান দেশগুলোর উত্থানের ইতিহাস আমাদের খুব স্পষ্টভাবেই দেখায় যে প্রকৃত প্রতিরোধ বা টিকে থাকার ক্ষমতা আসলে একটি জাতির ভেতর থেকেই তৈরি হতে হয়। তাই আজকের এই আলোচনার শেষে এসে আমাদের মনে খুব স্বাভাবিকভাবে একটি প্রশ্ন জাগে, আধুনিক পরাশক্তিগুলো কি আজও সেই পতনশীল ডমিনোর মনস্তাত্ত্বিক ভয়ে আটকা পড়ে আছে, নাকি আজকের বিশ্বনেতারা শেষ পর্যন্ত এই শিক্ষাটি গ্রহণ করবেন যে রাষ্ট্রগুলো কেবল একটি জড় কাঠের ব্লক নয় যে ধাক্কা দিলেই পড়ে যাবে, এবং আঞ্চলিক স্থিতিশীলতা কখনোই কেবল সামরিক অস্ত্রের জোর দিয়ে ধরে রাখা যায় না, বরং এর জন্য প্রয়োজন মজবুত অর্থনৈতিক শক্তি।